আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল বলছি। আশা করছি সকলে ভালো আছো। আজকের এই লেকচারটিতে তোমাকে ওয়েলকাম করছি। তো আজকে আমি কথা বলবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র গতিবিদ্যা চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রাস নিয়ে। প্রাস হচ্ছে এমন একটি টপিক যেখান থেকে বোর্ড এক্সাম বলো আর অ্যাডমিশন বলো কোশ্চেন হয়েই থাকে। টিচাররা মেনলি এই টপিকটা থেকে খুব কঠিন এবং কনসেপচুয়াল কোশ্চেন করতে তারা পছন্দ করে। তো আমার কাজ হচ্ছে এই টপিকটা তোমাকে গোড়া থেকে খুব সহজে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া। আমি তোমাকে অনুরোধ করব তুমি খাতা কলম নিয়ে বসে যাও। আমি যে কথাগুলো বলবো এগুলো যদি নোট ডাউন করে রাখো, তোমার জন্য এই টপিকের উপর পড়াশোনা করতে সুবিধা হবে। তো চলো আমরা এই চ্যাপ্টারটির যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রাস বা প্রজেক্টাইল, ওইটা নিয়ে আলোচনাটা শুরু করে দিই। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই। তুমি যদি গতিবিদ্যা চ্যাপ্টারটি একটু পড়ে থাকো তাহলে আজ করতে পারবে একটা ব্যাপার, সেটা হচ্ছে চ্যাপ্টারটির কিছু অংশ জুড়ে আলোচনা আছে এরকম। এটা তো এক্স অক্ষ, এটাকে আমি অনুভূমিক দিক ধরে নিলাম। তো কিছুটা জায়গা জুড়ে বা কিছুটা পৃষ্ঠা জুড়ে এরকম অনুভূমিক দিক বরাবর কোনো বস্তু গতিশীল থাকলে কীরকম হয় এই আলোচনাটা আছে। আবার কিছু আলোচনা আছে উলম্ব দিক বরাবর একটি বস্তু উপরে নিক্ষেপ করে দিলাম বা উপর থেকে একটা বস্তু নিচের দিকে ছুড়ে দিলাম, তখন ওই বস্তুর গতি নিয়ে কীরকম কাজ হয়, কতটুকু দূরত্ব উচ্চতায় উঠে বা কতটুকু নিচে নামে, দেন কোন পয়েন্টে ভ্যালোসিটি কীরকম হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কাজ হয়। তো এখানে আমার মূল বিষয় যেটা বলার সেটা হলো দুটি মাত্রা বরাবর আলাদা আলাদাভাবে কোনো বস্তুর গতির কাজ আলাদা আলাদা হয়। সো এই দিকটাকে আমি এক্স অক্ষ বা অনুভূমিক দিক বরাবর ধরে নিলাম, এবং এই যে এটাকে আমি উলম্ব দিক বা ওয়াই অক্ষ ধরে নিলাম। আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন যে কাজগুলো হয়, ওয়াই অক্ষ বরাবর যখন কোনো বস্তু গতিশীল থাকে উপর নিচে তখন যে কাজগুলো হয়, এরা পরস্পর আলাদা। এই ব্যাপারটি তোমাকে মাথায় রাখতে হবে। সো এক্স অক্ষ বরাবর নিয়ে যখন আলোচনা করা হয় তখনই একরকম ব্যাপার, ওয়াই অক্ষ নিয়ে যখন আলোচনা করা হয় কোনো বস্তু ছুঁড়ে দিলাম উপরে বা উপর থেকে ছাইড়ে দিলাম, তখন যে আলোচনাটা এটা বের একটু ডিফারেন্ট ওই এক্স অক্ষের কাজগুলো থেকে। তো আমি একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তুমি যদি একটু দেখো তারা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করার কারণে একটা ব্যাপার আসলে এখানে খুব ঘটে চমৎকারভাবে, সেটা হচ্ছে যে একটি অক্ষের উপরে আরেকটি অক্ষের কোনো প্রভাব থাকে না, অর্থাৎ একটি অক্ষ আরেকটি অক্ষের উপর কোনো জোর খাটাতে পারে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা কীরকম দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, সো এক্স অক্ষের উপর যে কাজগুলো হবে এটা একদম স্বাধীন। ওয়াই অক্ষ এখানে এসে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ওয়াই অক্ষের উপর যখন কোনো কাজ হবে, কোনো বস্তু গতিশীল থাকবে, উপর নিচ হবে, উপরে ছুঁড়ে দিলাম উপর থেকে ছেড়ে দিলাম, তখন এক্স অক্ষ এই ওয়াই অক্ষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, হয়তো আমি জটিল করে ফেলছি, খুব সহজ করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো যে এই যদি একটা লাঠি হয়, এটা যদি একটা লাঠি হয়, আমি যদি বলি এক্স অক্ষ বরাবর এই লাঠির কতটুকু অংশ আছে এই লাঠিটার। সো তুমি ভেক্টর চ্যাপ্টার যদি পড়ে থাকো তাহলে দেখবা যে এটা একটা ভেক্টর যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তার দুটি উপাংশ থাকবে। সো এক্স অক্ষ বরাবর যে উপাংশটি থাকে এটা যদি থিটা হয় সেটাকে বলা হয় এক্স কস থিটা, যদি এটা এক্স ভেক্টর হয়ে থাকে। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটি থাকে সেটিকে বলা হয় এক্স সাইন থিটা, যেহেতু এক্স একটি ভেক্টর। সো এই ব্যাপারটি তুমি তো জানো, তাই না? তার মানে এটা যদি একটা ভেক্টর হয়, ধরে নিলাম এটা একটা লাঠি, এই লাঠিটার এক্স অক্ষ বরাবর প্রভাব আছে, সেই প্রভাবটা হলো এক্স কস থিটা, মানে এক্স অক্ষ বরাবর কিছুটা জুড়ে প্রভাব বিস্তার করে। এই লাঠিটার প্রভাব এক্স অক্ষ জুড়ে বিরাজ করে, আবার এই লাঠিটার প্রভাব ওয়াই অক্ষ জুড়েও বিরাজ করে, এবং সেই মানটা হচ্ছে এক্স সাইন থিটা। আচ্ছা, এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝেছ। এখন যদি এইরকম হয়, এই যে লাঠিটা আমি ধরে নিলাম না, এই লাঠিটাকে আমি এই বরাবর না ধরে নিলাম ঠিক ওয়াই অক্ষ বরাবর লাঠিটার অবস্থান, তখন এটাকে আমরা ধরে নিলাম থিটা। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এক্স অক্ষ বরাবর এটা তো এক্স ভেক্টর, তার উপাংশ হচ্ছে এক্স কস থিটা। আচ্ছা, এক্স তো এক্স কস 90 ডিগ্রি, এক্স কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0 সমান 0। এই তো দেখো, তার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যখন আমি ঠিক লাঠিটাকে রাখি তখন এক্স অক্ষ বরাবর তার কোনো উপাংশ থাকে না, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ওই লাঠিটার কোনো প্রভাব থাকে না, মানে এক্স অক্ষ বরাবর ওই লাঠির কোনো মান থাকে না। তার মানে কি, এক্স অক্ষ স্বাধীন, সে নিজের মতো কাজ করতে পারবে, ওয়াই অক্ষ একে ডিস্টার্ব করতে পারবে না। ওয়াই অক্ষ নিজের মতো স্বাধীন, এক্স অক্ষ গিয়ে ওইটাকে ডিস্টার্ব করতে পারবে না। সো এই ব্যাপারটি তোমাকে ক্লিয়ার থাকতে হবে। ওকে, সো এটার আরও অনেক সুন্দর উদাহরণ আছে, তোমরা চাইলেই একটু খেয়াল করতে পারো যে এটা যদি একটি নদী হয়,
আমি আসলে প্রাস পড়াতে গিয়ে অনেকটা গভীরে চলে যাচ্ছি। এটা যদি একটা নদী হয়, তাহলে স্রোত যেমনই হোক না কেন, স্রোত এই বরাবর কাজ করতেছে। এবার তুমি এই বরাবর সাঁতার কাটতেছো, দেখো স্রোত এবং তোমার সাঁতার কাটা, স্রোতের একটা ভ্যালোসিটি আছে বি, তুমি যে সাঁতার কাটতেছো এই সোজা, তোমার ভ্যালোসিটি ইউ, মাঝখানের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। সো স্রোতের বেগ 10 মিটার/সেকেন্ড হোক আর 15 মিটার/সেকেন্ড হোক অথবা 100 মিটার/সেকেন্ড হোক, যাই হোক না কেন, তুমি যে এই বরাবর সাঁতার কাটতেছো খাড়া, স্রোতের বেগ তোমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। স্রোতের বেগ যাই হোক না কেন, তুমি যেইভাবে নর্মালি 10 মিটার/সেকেন্ডের সময় সাঁতার কাটতেছিলে, 15 মিটারের বেলায় ঠিক এরকমই ফিল করবা, 100 মিটার/সেকেন্ডের বেলায় ঠিক ওইরকমই ফিল করবা, এবং ওই পারে পৌঁছাতে তোমার সময়ের কোনো হেরফের হবে না। কারণ তুমি যে এই বরাবর যাত্রা করতেছো, স্রোতের বেগ তোমাকে মানে কোনোভাবে ডিস্টার্ব করতে পারতেছে না। কারণ কি? কারণ তোমার গতিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর স্রোতের ভ্যালোসিটি হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো অক্ষ দুইটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে, একটি অক্ষের উপর আরেকটি অক্ষ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, অক্ষ দুইটি যার যার মতো স্বাধীন, যে যার যার মতো কাজ করতে পারবে। আচ্ছা, এই ব্যাপারটি তোমাকে আমি বুঝাতে পেরেছি। শোনো, আমি কিন্তু একদম গোড়া থেকে পড়াতে চাচ্ছি, প্রাস আমি শুরুই করিনি, মানে প্রাসের সংজ্ঞাটাও দেইনি, কিন্তু এর আগে অনেকগুলো কথা বলে ফেলতেছি। সো আমরা যা শিখলাম তা হলো এক্স এবং ওয়াই এরা পরস্পরকে কোনো ডিস্টার্ব করতে পারে না, এরা এক একজন নিজেদের মতো স্বাধীন। সো এই ব্যাপারটা তুমি আমি যেভাবে লিখেছি তুমি চাইলে এইভাবে নোট করতে পারো বা মনে রাখতে পারো। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের গেল, আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে এক্স অক্ষ স্বাধীন, ওয়াই অক্ষ স্বাধীন, একটি অক্ষ আরেকটি অক্ষের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, এই ব্যাপারটা তাহলে গেল। এইবার আসো আমরা প্রাস নিয়ে কথা বলা শুরু করে দিই। তো আমি আগেই বলেছি এই চ্যাপ্টারে কিছুটা অংশ অনুভূমিক দিক বরাবর একটা বস্তু গতিশীল থাকলে কীরকম হয়, আর কিছুটা অংশ উলম্ব বরাবর বস্তুকে ছুঁড়ে দিলে বা উপর থেকে ছেড়ে দিলে কীরকম হয়, ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। বাট প্রাস কী বলে? প্রাস বলে এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে অনুভূমিক দিকের সাথে বা অনুভূমিক অক্ষের সাথে, বা সহজ করে বলতে গেলে এক্স অক্ষের সাথে কোণ করে বা নতি রেখে যদি কোনো একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হয়, তখন ওই বস্তুটাকে বলা হয় প্রাস, এবং ওই বস্তুর গতিকে বলা হয় প্রাসের গতি অথবা প্রক্ষেপকের গতি। সো তুমি চাইলে নোট ডাউন করে নিতে পারো ডেফিনেশনটা। সো এখান থেকে যদি কোনো বস্তুকে তুমি নিক্ষেপ করে দাও, তাহলে সে ঠিক এরকম একটা আচরণ করবে। ওকে, সো এই যে তুমি নিক্ষেপ করলা, এখানে একটি নিক্ষেপণ ভ্যালোসিটি থাকবে। সো এই ভ্যালোসিটিকে ধরে নিলাম বি নট, এবং অনুভূমিকের সাথে এটা ধরে নিলাম থিটা কোণ তৈরি করে নিল, আর এটা হচ্ছে মূল বিন্দু। সো আমি আবার বলে নিই, আমি রিপিট করছি যে অনুভূমিকের সাথে কোণ করে কোনো একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলে ওই বস্তুটাকে বলা হয় প্রাস, এবং ওই বস্তুর গতিটাকে বলা হয় প্রাসের গতি অথবা প্রক্ষেপকের গতি। আচ্ছা, যাই হোক, এবার তুমি একটি ব্যাপার চিন্তা করো, এই যে প্রাসের যে গতিটা, এটা কিন্তু দুটি অক্ষ বরাবর কাজ করতেছে। সো প্রাসের গতিটা দুটো অক্ষ বরাবর বিরাজ করবে। বাট আমি আগেই বলেছি যে কিছুটা আলোচনা এক্স অক্ষ বরাবর বই করা আছে, আবার কিছুটা আলোচনা ওয়াই অক্ষ বরাবর করা আছে। বাট প্রাস হচ্ছে এমন একটি ব্যাপার যেখানে অনুভূমিক দিক এবং উলম্ব দিকের সমন্বিত একটি ব্যাপার, অর্থাৎ প্রাসের যে গতিপথটা এটা দুটো অক্ষের উপরই কাজ করবে, দুটি অক্ষের উপরই তার প্রভাবটা থাকবে, একটি এক্স অক্ষের উপর আর একটি হচ্ছে ওয়াই অক্ষের উপর। তো একটা বস্তু ধরে নিলাম, এখানে এরকম একটা বস্তু, এটাকে আমি ছুঁড়ে দিলাম, একটা ক্রিকেট বল। তো ক্রিকেট বলটা এই জায়গাটাতে আসলো। সো এই জায়গাটাতে আসা মানে কি? এই জায়গাটাতে আসা মানে এইখান থেকে বস্তুটি এক্স অক্ষ বরাবর এতটুকু দূরে এসেছে, এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু উপরে বস্তুটি আছে। সো এই গতিপথের কোনো একটি পয়েন্টে যখন বস্তু থাকে, তখন আমরা যদি হিসাব করতে যাই তাহলে দেখব যে এক্স অক্ষ বরাবর বস্তুটি সামনের দিকে চলে গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর তার একটি উচ্চতা আছে। ওকে, তার মানে কি? মানে প্রাসের যে গতিপথ, ওই গতিপথে কোনো একটা পয়েন্টে বস্তুর কথা যদি আমরা চিন্তা করি বা অবস্থান জানতে চাই, তাহলে দেখব যে এক্স অক্ষ বরাবর তার একটি অবস্থান আছে, ওয়াই অক্ষ বরাবর তার একটি অবস্থান আছে। তাহলে এখান থেকে তুমি একটা ব্যাপার নোট ডাউন করে নিতে পারো, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমন্বিত রূপ হলো প্রাস। সো এটা কোনো বইয়ের মতো করে স্ট্যান্ডার্ডভাবে আমি লিখিনি, আমার এভাবে সহজ মনে হয়েছে আমি লিখছি, তুমি চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা মনে রাখতে পারো। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। সো প্রাস হচ্ছে দুটি অক্ষ বরাবর তার প্রভাব থাকবে। আচ্ছা, আমরা প্রাস নিয়ে কথা বলছিলাম। তো প্রাসের গতির অনেক উদাহরণ আমরা বাস্তবে দেখতে পাই, যেরকম বন্দুক থেকে
তোমার গুলি ছোড়া, তারপর বিমানের উপর থেকে বোমা ফেলা, তারপর আমরা যে ক্রিকেট খেলি ওই ব্যাট দিয়ে যে ক্রিকেট বলকে আঘাত করি, বলটা যেভাবে যায় আসলে যে গতিপথ অনুসরণ করে, এটা একটা প্রাসের গতি। তারপর ফুটবলকে আমরা যখন কিক করি তখন দেখি যে প্রাসের মতো আচরণ করে। সো অনেক বাস্তব উদাহরণ আছে। তো আসো আমরা প্রাসের কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলি। প্রাসের ধর্ম কীরকম হয়, প্রাস কী কী ব্যাপার মেনে চলে, কোন কোন ব্যাপারগুলোকে প্রাসের মধ্যে ফেলা যায়। আচ্ছা, তো আমি একদম সহজ করে একদম গোড়া থেকে একদম মানে যত কথা আসলে প্রাসের আছে ইন্টারমিডিয়েট লেভেলে, যতটুকু তোমার জন্য এনাফ আমি ঠিক ততটুকুই বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রাসের গতি একটি দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি। ওকে, প্রাসের গতি হচ্ছে একটি দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি। সো আচ্ছা আমি বলি, কলেজে যখন টিচাররা ক্লাস নেয় প্রাসের উপরে, তখন তারা কি করে ওই চিত্র আঁকা প্রাস সংখ্যাটা দিয়া দেন কিছু ফর্মুলা দাঁড় করাইয়া সূত্র দাঁড় করাইয়া দেন তারা ম্যাথে চলে যায়। বাট কত কথা যে আসলে বলার আছে তারা মানে স্কিপ করে যায় আর কি। তো আমি ওইটা করব না, আমি যা বলা দরকার তাই বলবো। আচ্ছা, চলো আমরা এই জিনিসটা বুঝে ফেলি, দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম আগেই যে প্রাসের গতিটা দুটো মাত্রা বরাবর কাজ করে, একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সমত্বরণ বিশিষ্ট গতি এর মানে কি? এর মানে হচ্ছে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে একটা প্রাস এরকম। সো তুমি যদি এইদিকে তাকাও যে দেখতে পাবে এইখানটাতে শুধু একটাই ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, যেটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইখানটাতে শুধু একটাই ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এবং এই অভিকর্ষীয় ত্বরণটা হচ্ছে একটি সমত্বরণ যেটা খাড়া নিচের দিকে কাজ করে। আচ্ছা, সো এটা খাড়া নিচের দিকে কাজ করে এবং ওয়াই অক্ষ বরাবর খাড়া নিচের দিকে কাজ করবে। সো আমি কথা বলছি দুটি অক্ষ নিয়ে, আর জি কাজ করছে একটি অক্ষ বরাবর, এবং এটা হচ্ছে সমত্বরণ। আচ্ছা, তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে এটি একটি দ্বিমাত্রিক গতি, কারণ দুটো মাত্রা বরাবর এর গতিটা কাজ করে, এবং এখানে একটি অক্ষের ঠিক খাড়া নিচের দিক বরাবর একটি সমত্বরণ জি অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। সো এই দুটো ব্যাপার থেকে আমি বলতে পারি প্রাসের গতি একটি দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি। আচ্ছা, সো এখানে আমি আরেকটু ছোট কথা বলেই নিই, ছোট্ট করে আরেকটু কথা পরে বললেও হতো। এই যে জিটা, এটা কিন্তু ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করছে। তো যেহেতু এটার কাজ ওয়াই অক্ষ বরাবর, তার মানে এক্স অক্ষ বরাবর তার কোনো প্রভাব নেই। সো এক্স অক্ষ বরাবর একটা বস্তু যখন চলে, এখানেই তো আসলে ব্যাপারটা হয় যে একটা বস্তু যখন এরকম গতিপথ অনুসরণ করতে থাকে, এক্স অক্ষ বরাবরও সে কিছু দূর যায় এবং ওয়াই অক্ষ বরাবরও কিছু দূর উঠে। সো এই যে এক্স অক্ষ বরাবর কিছু দূর যায়, ওই যাওয়ার ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ জি এর কোনো প্রভাব থাকে না, কারণ এটা কাজ করে ওয়াই অক্ষ বরাবর আর বস্তুটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর। কারণ আমি তো আগেই বলেছি অক্ষটা স্বাধীন, এই যে একটা অক্ষ স্বাধীন, তার উপর অন্য অক্ষের কোনো প্রভাব নেই। এই ব্যাপারটা যে কত চমৎকার, এটা আসলে জানি না তোমরা আগে জানতা কিনা। এটা যদি এখন তুমি জেনে থাকো তাহলে মাথায় রাখো, এটা দিয়ে অনেক কিছু হবে। ওকে, সো দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি এটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে একমাত্রিকও হতে পারে। প্রাসের গতি একমাত্রিক ও হতে পারে। আচ্ছা, এটা আসলে কীভাবে হয়? আর একটু আগেই তো বললেন যে ভাই দ্বিমাত্রিক সমত্বরণ বিশিষ্ট গতি, এখন বলেন একমাত্রিকও হতে পারে। হ্যাঁ, হতে পারে। চলো দেখিয়ে দিচ্ছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো প্রাসটা এরকম। ওকে, এখন এটা ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতা। ওকে, আমি প্রকাশ করলাম এইচ দিয়ে। এই যে একটি প্রাস এখান থেকে এখানে আসলো, সো ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ এতটুকু অতিক্রম করেছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ধরে নিলাম এটা হচ্ছে বস্তু, এই বস্তুটা এখানে আছে এখন। ওকে, সো সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু থাকে তখন আসলে ব্যাপারটা কীরকম ঘটে? আচ্ছা, ধরে নিলাম কোনো এক সময় এই পয়েন্টে বস্তুটা ছিল, এই পয়েন্টে যখন বস্তুটা ছিল তখন সে সামনের দিকেও যাচ্ছে, ওই যে আবার উপরের দিকে উঠতেছে, কারণ একটু পরেই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটু উপরের দিকে উঠতেছিল। তার মানে এই পয়েন্টে যখন বস্তুটা ছিল তখন এক্স অক্ষ বরাবর একটা গতি ছিল, ওয়াই অক্ষ বরাবর একটি গতি ছিল। এক্স অক্ষ বরাবর গতি থাকার কারণে বস্তুটি দেখো এখানে আসছে না, তার মানে কি আরেকটু সামনে আসছে, আবার একটু উপরে উঠছে, মানে কি ওয়াই অক্ষ বরাবর তার গতি ছিল, ওয়াই অক্ষ বরাবর গতি ছিল মানে উপরে উঠতেছিল, এই কারণে এখানে আসছে। বাট এই পয়েন্টে যখন বস্তুটা আছে তখন আসলে কি হয়? তখন আসলে হয় যে এটা আর উপরে উঠতে পারে না, এটা এখন কাজ হচ্ছে জাস্ট নিচের দিকে নামা। সো এই পয়েন্টে এসে একটা অক্ষ বরাবর শুধু তার গতিটা কাজ করবে, এখন সে জাস্ট সামনের দিকে চলে যাবে আর উপরের দিকে উঠবে না। তার মানে এই পয়েন্টে
ওয়াই অক্ষ বরাবর যে উপরে উঠার কথা একটি প্রাসের, সো এই পয়েন্টে এসে ওই উপরে উঠাটা থেমে যায়, কারণ সর্বোচ্চ উচ্চতা অলরেডি উঠে পড়েছে। সো এই পয়েন্টটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পয়েন্টে একটা দিক বরাবর তার গতিটা কাজ করবে এবং ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতি থাকবে না, ওয়াই অক্ষ বরাবর তার ব্যাগটা হয়ে যাবে জাস্ট 0। ঠিক একটু পর থেকেই এক্স অক্ষ বরাবর গতি থাকবে এবং হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তো গতি থাকবেই। আচ্ছা, এবং আস্তে আস্তে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামতে থাকবে আর কি, এ হচ্ছে ব্যাপার। ওকে, তখন ওয়াই অক্ষ বরাবর একটা গতি থাকবে, বাট সর্বোচ্চ উচ্চতায়, এখানকার সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর কোনো গতি থাকবে না, মানে ব্যাগ থাকবে না, থাকবে। আচ্ছা, তার মানে কি শুধু এক্স অক্ষ বরাবর তার ব্যাগটা থাকবে, এর মানে হচ্ছে একটা মাত্রা বরাবর তার ব্যাগটা থাকবে। এই কারণে বলতেছে প্রাসের গতি একমাত্রিক হতে পারে কখন, যখন প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় থাকে। সো এই ব্যাপারটিও আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি খুব স্লো কথা বলছি এখন, আগের লেকচারগুলিতে মানে অনেক ফাস্ট কথা বলেছি, বাট আমি মনে করেছি এই টপিকটা একটু কনসেপচুয়াল, একটু আস্তে আস্তেই কথা বলি। সো তোমরা বুঝে নিও আর খাতায় নোট ডাউন করি। আচ্ছা, যাই হোক, আমরা চলো সামনে আগাই। আচ্ছা, প্রাস নিয়ে কথা বলছিলাম, এখন প্রাস সম্পর্কিত কিছু ডেফিনেশন নিয়ে কথা বলবো। তো চলো, নিক্ষেপণ বিন্দু, একটি প্রাসকে যে পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। সো এখানে ও পয়েন্ট হচ্ছে ওই নিক্ষেপণ বিন্দু। নিক্ষেপণ ব্যাগ এটাতে গেল, এবার নিক্ষেপণ ব্যাগ। নিক্ষেপণ ব্যাগ হচ্ছে যেই ব্যাগে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়, তাই হচ্ছে নিক্ষেপণ ব্যাগ। এবার নিক্ষেপণ কোণ, অনুভূমিকের সাথে যত কোণ করে একটি প্রাসকে নিক্ষেপ করা হয় ওই কোণটাই হচ্ছে নিক্ষেপণ কোণ। বিচরণ পথ, বিচরণ পথ কি? বিচরণ পথ হলো একটি প্রাস যে গতিপথ অনুসরণ করে, এটাই হচ্ছে তার বিচরণ পথ। এই যে এটা তার বিচরণ পথ। এবার বিচরণ কাল, নিক্ষেপণ বিন্দু ও হতে পতন বিন্দু পি পর্যন্ত এই যে এই গতিপথ অনুসরণ করে এখানে আসলো, এখানে আসতে যেই সময়টা তার লাগলো সেটা হচ্ছে বিচরণকাল। প্রসঙ্গতল কি? সহজ করে আমি বলে ফেলি, এক অক্ষরটা হচ্ছে প্রসঙ্গতল। তুমি আরেকটু জানতে চাইলে বইটা একটু ঘাটতে পারো। পতন বিন্দু, এই যে এটাকে বলা হয় পতন বিন্দু, যেখানে আইসা পতিত হয় প্রাস। অনুভূমিক পাল্লা কি? অনুভূমিক পাল্লা হলো, এই দুটা তো শেষ, এবার অনুভূমিক পাল্লা হলো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত অনুভূমিক বরাবর যেই দূরত্বটা, এটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। এই ছিল প্রাস সম্পর্কিত কয়েকটি ডেফিনেশন। এগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনে কিছু মানে কোশ্চেন যখন করা হয় তখন এরকম কথা বলা থাকে যে বিচরণকাল কত, নিক্ষেপণ বিন্দু এত, তারপরে অনুভূমিক পাল্লা এত, নিক্ষেপণ কোণ এত, মানে প্রশ্নের মধ্যে এইখানকার কোনো একটা ব্যাপার তুমি পাই যাইবে। সো ব্যাপারটা ক্লিয়ার থাকলে প্রশ্নটা বুঝতে সহজ হবে, দেন অ্যান্সার করতে সুবিধা হবে। তো চলো আমরা সামনে আগাই। আচ্ছা দেখো, প্রাস নিয়ে কথা বলছিলাম, আমি এখনও কোনো ইকুয়েশনে প্রবেশ করি নাই, কোনো ফর্মুলাতে প্রবেশ করি নাই, বাট সহজ করে বাংলা লিখে কথা বলতে গিয়ে দেখো কত ব্যাপার চলে আসছে প্রাসের ক্ষেত্রে। তো এই লেকচারটির কদর তোমরা অবশ্যই করবে। তো দেখো, কিছু ব্যাপার আমি লিখে রেখেছি, এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। অনুভূমিকের সাথে কোণ করে শূন্য নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে, এটা বাদ, কারণ এটা তো আমরা অলরেডি শিখিয়ে ফেলেছি, এটাতে গুরুত্ব দেওয়ার তেমন কিছু নেই। এটাতে আসো, প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। সরি, এটা 3 নম্বর পয়েন্ট। প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। একটা প্রাস যখন মানে নিক্ষেপ করা হয় তখন আমরা দেখেছি যে ওয়াই অক্ষ বরাবর একমাত্র অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করে। যেহেতু এখানে ত্বরণ আছে, তার মানে এখানে অভিকর্ষ বলও আছে। সো বল ছাড়া ত্বরণ আসলে কখনো কাজ করে না। তো যাই হোক, ওইখান থেকে আমরা বুঝে ফেললাম যে অভিকর্ষ বল একমাত্র এই বলটাই ক্রিয়াশীল প্রাসের উপর, আর কোনো বল এখানে কাজ করে না। জাস্ট সোজা হিসাব, এই মার্কারটাকে আমি এইভাবে ছুড়ে দিলাম, এই মার্কারের উপর জাস্ট অভিকর্ষ বল কাজ করবে, আর কোনো ফোর্স এখানে কাজ করবে না। প্রাসের গতি আলোচনায় বায়ুর বাধা উপেক্ষণীয়। সো এই ব্যাপারটা মাথায় রাখবে। আর জি এর মান অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। সো জি এর মানটা কোনো হেরফের হয় না। যেই কোশ্চেনগুলো আমরা সলভ করি বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশনে বলো বা যাই আমাদেরকে পড়ানো হয়, সো ওইখানে আসলে জি এর মানটা 9.8 রেখেই পড়াশোনাটা করানো হয়। তো যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। সো আমরা প্রাস নিয়ে কথা বলছিলাম, এইবার একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারে অ্যাপ্রোচ করব। এখন আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই ব্যাপারটি বোঝানো যে আলোচনাটুকু আমি করেছি এই পর্যন্ত প্রাস নিয়ে, প্রাসের আচরণ কীরকম হয়, কেন প্রাসটা কীরকম হয়। এবার আমরা দেখব যে এই ব্যাপারগুলোর সত্যতা আসলে যাচাই করা যায় কিনা, আসলে কি ব্যাপারগুলো এরকম। মানে আমি চাচ্ছি যে একদম গোড়া থেকে তোমাকে বুঝিয়ে দিতে যে আসলেই প্রাসটা এরকম এরকম আচরণ করে, এই জায়গায় এই ব্যাপারগুলো ঘটে। আচ্ছা চলো, তো অনুভূমিক বরাবর যখন একটা বস্তু চলে এক্স অক্ষ বরাবর, তখন আসলে ব্যাপারগুলো কীরকম হয়। তো আমরা প্রাস নিয়ে কথা বলছিলাম এবং দেখেছিলাম যে প্রাস আলোচনায় একটাই মাত্র ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর।
সো অভিকর্ষীয় ত্বরণ জিটা কাজ করে ওয়াই অক্ষ বরাবর, তার মানে এক্স অক্ষের উপর তার কোনো প্রভাব নেই। তার মানে এক্স অক্ষর বরাবর তার কোনো ত্বরণ, মানে প্রভাব নেই মানে কি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। আচ্ছা, ত্বরণ নেই মানে হচ্ছে বেগের পরিবর্তন নেই। বেগের পরিবর্তন মানে হচ্ছে নেই, মানে হচ্ছে বেগটা সবসময় একই থাকতেছে। আর যেহেতু একই থাকতেছে তার মানে হচ্ছে সমবেগ। ওকে, তার মানে সমবেগে যখন একটা বস্তু অনুভূমিক দিক বরাবর চলে তখন টি সময় পর বস্তুর দূরত্ব কীরকম হয় আশা করি সকলেই জানো, এস সমান ভি টি। এটাই হচ্ছে সূত্র। ওকে, এস সমান ভি টি, এবং এই বিটা হচ্ছে সমবেগ। ওকে, আশা করি এই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা একটু ওয়াই অক্ষ নিয়ে বা উলম্ব দিক বরাবর বস্তু ছুঁড়ে দিলে বা ছাইড়ে দিলে কীরকম হয়। সো এটা হচ্ছে ওয়াই অক্ষ, হইল না তো, এটা ওয়াই অক্ষ ধরে নিলাম, ধরে নাও এটা ওয়াই অক্ষ। তো একটা বস্তুকে আমি উপরের দিকে ছেড়ে দিলাম, হ্যাঁ উপর থেকে, মানে সরি নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম। উপর থেকেও ছেড়ে দেওয়া যায়, বাট প্রাস আলোচনার উপর থেকে মানে ছাড়ার ব্যাপারটি তেমন আসে না। কিছু মেয়াদ আছে যে বিল্ডিংয়ের উপর থেকে তোমার অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়, ওগুলো আস্তে আস্তে সামনে আমরা দেখে ফেলবো, সহজ থেকে আমরা কঠিনের দিকে চলে যাব। আচ্ছা, তো আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করতে চাই একটা বস্তুকে, তখন টি সময় পর বস্তুর বেগ ভি সমান ইউ মাইনাস জিটি, এবং বস্তুর উচ্চতা এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরকমই তো হয় আসলে ব্যাপারটা তো এরকমই হয়, তাই না? আচ্ছা, আর এই দিক বরাবর জাস্ট অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক খাড়া নিচের দিক বরাবর কাজ করবে। সো এক্স অক্ষ বরাবর কী হয় আর ওয়াই অক্ষ বরাবর কী হয় তা আমরা দেখে ফেললাম। আর প্রাস হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমন্বিত একটি রূপ। তো দেখো এখন প্রাসের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয়। সো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হলো প্রাস। সো আমি ভি নট ইনিশিয়াল ভ্যালোসিটিতে বা আদিবেগে নিক্ষেপ করেছি। তো এই বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। এটা তো থিটা, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি নট কস থিটা। আমি আগেই বলেছি যে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না, এক্স অক্ষ বরাবর যে বেগটা থাকবে সেটা হচ্ছে সমবেগ। তার মানে ভি নট কস থিটা, এটা কি জাস্ট সমবেগ। তো এটা যদি সমবেগ হয়, টি সময় পরে এই প্রাসটার এক্স অক্ষ বরাবর দূরত্ব হবে এস সমান ভি নট কস থিটা, এটা হচ্ছে ভ্যালোসিটি ইন্টু টি। এটা হচ্ছে টি সময় পর এক্স অক্ষ বরাবর প্রাসটির দূরত্ব। আচ্ছা, আমি একটু লিখে দিই, এগুলো তোমরা মানে নোট করে রাখবা। এটা কি, এটা হচ্ছে টি সময় পর এক্স অক্ষ মানে এক্সিস বরাবর প্রাসের দূরত্ব, ঠিক আছে, দূরত্ব বানান এরকম হয়। আচ্ছা, এটা গেল এক্স অক্ষ বরাবর, আমার মোটামুটি কাজ শেষ। এবার আসো ওয়াই অক্ষ বরাবর কী হয়। সো এই যে ইনিশিয়াল ভ্যালোসিটি ভি নট, এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি নট সাইন থিটা। কখন ভি নট সাইন থিটা? যখন টি সমান 0, মানে জাস্ট আমি নিক্ষেপ করতে যাচ্ছি ওই সময়। বাট কিছুটা সময় পরে তখন আসলে ভ্যালোসিটি কীরকম হয়। টি সময় পর, এখন আমরা কাজ করবো ওয়াই এক্সিস নিয়ে। ওকে, টি সময় পর বেগ ওয়াই অক্ষ বরাবর। সো টি সময় পর বেগ হবে, এটাকে আমি ভি দিলাম, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। নর্মালি ভি সমান ইউ মাইনাস জিটি ছিল, এই ইউটা হচ্ছে ভি নট সাইন থিটা, যেই আদি বেগে উপরের দিকে উঠতেছিল। ওকে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ভি নট ভ্যালোসিটিতে আমি প্রাসটাকে নিক্ষেপ করেছি। এর মানে হচ্ছে ভি নট কস থিটা বেগে সে সামনের দিকে যাচ্ছে, আর ভি নট সাইন থিটা বেগে বস্তুটা উপরের দিকে উঠতেছে। তার মানে কি, এক্স অক্ষ বরাবর একটা বস্তু গতিশীল, ওয়াই অক্ষ বরাবর আরেকটা বস্তু গতিশীল, মানে এরকম দুটো ব্যাপার আসলে এখানে দেখা যাচ্ছে। আর এই দুটো ব্যাপারের সমন্বিত রূপই হচ্ছে প্রাস। সো ব্যাপারগুলোকে এইভাবে তোমরা মাথায় রাখো। সো টি সময় পর বেগ বি সমান ভি নট সাইন থিটা, যেই ভ্যালোসিটির উপরে উঠতেছিল আদি বেগ মাইনাস জিটি। আচ্ছা, তাহলে টি সময় পরে বস্তুর উচ্চতা কত, মানে হাইটটা কত? হাইটটা হবে ভি নট সাইন থিটা, যেটা ছিল ইউ, এরপর টি, ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো আমরা এই ব্যাপারটা আশা করি বুঝে ফেললাম। সো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটো
দু রকমের কাজ, বাট প্রাসের ক্ষেত্রে এই দুটো ব্যাপারকে একত্রিত করে কাজ করা হয়। সো এক্স অক্ষ বরাবর কী হয় সেটা আমরা দেখে ফেললাম, এবং ওয়াই অক্ষ বরাবর কী হয় সেটা আমরা দেখে ফেললাম। তো এইবার আমি তোমাকে দেখাবো এই যে এই পয়েন্ট থেকে নিক্ষেপ করেছি, বস্তুটা এই পয়েন্টে আসছে এবং এটা হচ্ছে তার বিচরণ পথ। এটা তুমি বিলিভ করবা কীভাবে? সো আমি তোমাকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটি প্রাস কীরকম হয় ওই চিত্রটা এঁকে ফেললাম, এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এই পয়েন্ট থেকে আমি প্রাসটাকে নিক্ষেপ করেছি, এইখানে এসে পতিত হয়েছে, এটা সর্বোচ্চ উচ্চতা এবং থিটা কোণে নিক্ষেপ করেছি, এবং ইনিশিয়াল ভ্যালোসিটি যেই ভ্যালোসিটিতে অর্থাৎ নিক্ষেপণ বেগ যেটা 19.6 মিটার পার সেকেন্ড। এবার আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে প্রাসটা কি আসলে এইরকম, এই ব্যাপারটা। আচ্ছা, এক্স অক্ষ বরাবর সমবেগ, এটা হচ্ছে সূত্র অনুযায়ী আগে যেটা করেছিলাম ভি নট কস থিটা, এবং টি সময় পর এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে ভি নট কস থিটা ইন্টু টি। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর টি সময় পর ব্যাগ ভ্যালোসিটি ভি সমান ভি নট সাইন থিটা মাইনাস জিটি, এবং উচ্চতা এটাকে ধরে নিলাম ওয়াই সমান ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার আমি কিছু কাজ করব, এই ব্যাপারটাতে অ্যাটলিস্ট তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। সো প্লিজ মনোযোগ দাও। তো এইখানে তো টাইমটা জিরো, এই পয়েন্টে তো টি সমান জিরো। এরপরে আমি প্রাসটাকে নিক্ষেপ করেছি, ধরে নিলাম 0.5 সেকেন্ড পর আমি জানতে চাই প্রাসটার অবস্থাটা কি। সো 0.5 সেকেন্ড পরে প্রাসটার অবস্থা যদি জানতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা প্রাস নিক্ষেপ করেছি, তার মানে কি এক্স অক্ষ বরাবর কিছুটা দূর গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর কিছুটা উপরে উঠেছে, এরকম একটা ব্যাপার। সো এক্স অক্ষ বরাবর আমি যদি দেখি তাহলে ভি নট কস থিটা ইন্টু টি। সো ভি নট হচ্ছে 19.6 কস 30 ডিগ্রি ইন্টু 0.5। সো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাইবা? 8.487 মিটার। আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছি সময়টা বাঁচাতে। সো তোমরা ক্যালকুলেশন করে নিজেরা করলে সবচেয়ে বেশি বেটার হবে, মানে অনেক দিন স্থায়ী থাকবে আর কি। এখন এই যে ব্যাপারগুলো বুঝাচ্ছি তুমি খুব সহজ করে বুঝে নিচ্ছ, কিন্তু কিছুদিন পর অটোমেটিক্যালি ভুলে যাবে। বাট এমনভাবে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে যেন কোনো দিন না ভুল। কী হবে যদি এত পড়াশোনা করে তুমি ভুলে যাও? তুমি 3 মাস এমন পড়াশোনা করলা যে তুমি অসুস্থ হয়ে গেলা, বাট 3 মাস 3 দিন পরে ওই ব্যাপারটা ভুলে গেলা। সো তোমার মানে কী হইলো? কিছুই লাভ হইলো না। সো তুমি 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, পড়ার মতো পড়তে হবে তোমাকে, যেন কোনো দিন ব্যাপারটি না ভুলো। ওকে, আচ্ছা, এবার আমি জানতে চাই টি সময় পর ওয়াই অক্ষ বরাবর উচ্চতা কত, মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু সে উপরে উঠেছে। সো এটা হচ্ছে সূত্র ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো 19.6 সাইন 30 ইন্টু সময় তো 0.5 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 0.5 স্কোয়ার। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে যেটা পাইবা 3.675 মিটার। ওকে, তার মানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার। টি সমান যখন 0.5 সেকেন্ড, তখন আসলে প্রাসটি এক্স অক্ষ বরাবর এত মিটার যায় এবং ওয়াই অক্ষ বরাবর এত মিটার উপরে উঠে। এখানে কিন্তু পজিটিভ প্লাস। ওকে, এটা হ্যাঁ, এটা তো পজিটিভ। সো এত মিটার উপরে উঠে, নিচে নামার কোনো অপশন নাই, ঠিক আছে, উপরে উঠতেছে। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এবার আসলে এখানটা একটু মুছে ফেলি, এখানটা আমাকে একটু মুছতে হবে, না মুছলে আসলে বোঝা যাইব না। এবার আমি জানতে চাই টি সমান যখন 1 সেকেন্ড, তখন প্রাসটির অবস্থা কীরকম। তখন তুমি যদি এক্সের মানটা বের করো, আমি বারবার সূত্রফলায় যদি করতে যাই তাহলে প্রচুর টাইম লাগবে। সো টি সমান যখন 1 সেকেন্ড, তখন তুমি এক্সের মান কত পাইবা? তখন তুমি এক্সের মান পাইবা 16.97 মিটার এরকম, এবং ওয়াইয়ের মান তুমি পাইবা 4.9 মিটার। আচ্ছা, এবার যখন টি সমান 1.5 সেকেন্ড, ওকে, টি সমান 1.5 সেকেন্ড, তখন তুমি এক্সের একটা মান পাইবা, ওয়াইয়ের একটা মান পাইবা। সো এক্সের মান হচ্ছে 25.46 মিটার এবং ওয়াইয়ের মান হচ্ছে 3.675 মিটার। ওকে, এবার আমি জানতে চাচ্ছি টি সমান যখন 2 সেকেন্ড, তখন আসলে ব্যাপারটা কীরকম। তখন এক্সের একটা মান দাঁড়ায়, সেটা হচ্ছে 33.94 মিটার এবং ওয়াইয়ের মান দাঁড়ায় 0। এরকম। এই যে আমি এই ব্যাপারগুলো লিখেছি না, টি সমান 1 সেকেন্ড, তারপর টি সমান 1.5 সেকেন্ড, টি সমান 2 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে প্রাসটার অবস্থা কীরকম হচ্ছে, অর্থাৎ এই সময়ে প্রাসটা কোথায় আছে, এক্স অক্ষ বরাবর কত দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর কি মানে এরকম উপরে আছে নাকি নিচের দিকে নামতেছে, ভূমি থেকে কত উপরে আছে, ওই ব্যাপারগুলো। সো এই জিনিসটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন দেখো ব্যাপারটি চমৎকার করে বুঝে ফেলো। আরেকটা হচ্ছে যে আমি যেইগুলো মান লিখলাম না, জাস্ট সূত্র ফালায়া মানটা বসায়া জাস্ট এরকম আসে।
সো আমি ওইটা করি নাই, তোমরা বুঝতে পেরেছো, তোমরা নিজের চাইলে খাতায় করতে পারো। আচ্ছা, এবার আসো আমরা লেকচারটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। টি সমান যখন 0 তখন বস্তুটা মানে প্রাসটা এইখানে। এবার টি সমান যখন 0.5 সেকেন্ড তখন এক্সের মান 8.48, ওয়াইয়ের মান 3.67। ওকে, সো আমি ধরে নিলাম 0.5 সেকেন্ড পরে এই প্রাসটি এখানে ছিল। ওকে, আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, সর্বোচ্চ উচ্চতা যখন আমরা বের করতে যাই, কখনো লম্ব অক্ষ বরাবর নিয়ে কাজ করি, তখন একটা সূত্র ছিল ইউ স্কোয়ার মাইনাস 2g। তো ইউ স্কোয়ার মানে হচ্ছে যেই আদিবেগে তুমি উপরে নিক্ষেপ করো। সো এইখানকার আদিবেগটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগটা সেটা হচ্ছে ভি নট সাইন থিটা। ওকে, সো ভি নট সাইন থিটা তার উপর স্কোয়ার বাই 2g। এটাতে তুমি যদি ক্যালকুলেশন করো, এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাইবে 4.9 মিটার। তার মানে কি প্রাসটি সর্বোচ্চ 4.9 মিটার উপরে উঠেছে। আমরা দেখো 4.9 কোথায় যেন পেয়েছিলাম, এই যে টি সমান যখন 1 সেকেন্ড তখন ওয়ার মান পেয়েছিলাম 4.9। তার মানে যেহেতু উচ্চতা 3.675 মিটার, তার মানে ধরে নিলাম এরকম একটা পয়েন্টে বস্তুটা আছে। টি সমান যখন 1 সেকেন্ড তখন বস্তুটা এখানে, মানে প্রাসটা এখানে সর্বোচ্চ উচ্চতায়। আবার টি সমান যখন 1.5 সেকেন্ড তখন ওয়াই অক্ষ বরাবর 3.67, মানে এই যে এই জায়গাটাতে আসছে। এখানে তো দেখতেই পাচ্ছ 100 খবর বার এত দূরে, এরপরে যখন 1 সেকেন্ড তখন এত দূরে, আবার যখন 1.5 সেকেন্ড তখন প্রাসটি 100 খবর বার এত দূরে। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট, টি সমান যখন 2 সেকেন্ড তখন 100 অক্ষ বরাবর সে একদম এইখানে চলে আসলো, মানে পতন বিন্দুতে। এবং ওয়াই সমান 0, ওয়াই সমান 0 মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কোনো মান নেই, তার মানে হচ্ছে এইখানটাতে বস্তু অবস্থান করছে, মানে প্রাসটা, মানে হচ্ছে প্রাসটা এখানে পতিত হয়েছে। সো প্রাসটা যে এইরকম, এটা আমরা সত্যতা যাচাই করে ফেললাম কিভাবে, এই ব্যাপারগুলোর মাধ্যমে। আমরা মানে আমি এগুলো ক্যালকুলেশন করে নিয়েছি যে 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড পরে প্রাসটার কী অবস্থা হয়। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এইখান থেকে নিক্ষেপ করেছি 2 সেকেন্ড পরে এখানে এসে পতিত হয়েছে। এবং এইখানটায় শুধু এক্সের মান আছে, ওয়াইয়ের মান নেই, কারণ ওয়াই বরাবর একটুও উঠে নাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমি আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমি প্রাসের কোনো ম্যাথমেটিক্যাল ব্যাপারে এখনও প্রবেশ করি নাই, জাস্ট প্রাস কি এই কথাটি তোমাদেরকে বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম। প্রত্যেকটা ব্যাপার তোমরা নোট ডাউন করে রাখবে। কলেজে টিচাররা আসলে এই ব্যাপারগুলো স্কিপ করে যায়, এই ব্যাপারগুলো বোঝে না, তারা ডিরেক্ট ম্যাথে চলে যায়। তো লেকচারটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ঠিক এরকম করে আগে বুঝেছো কিনা বা কেউ বুঝিয়েছে কিনা আমি জানি না, তবে যদি আমার কথাগুলো বুঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবে। আর ঠিক এইরকম করে আমি ইনশাল্লাহ আর অন্যান্য টপিকগুলোও সহজ করে বোঝানোর ট্রাই করব। তো কথা আর বাড়াবো না, যা লেকচার দিয়েছি ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো তুমি নোট ডাউন করে নিবে, দেন তোমার জন্য পড়াশোনা করতে এই টপিকের উপর সুবিধা হবে। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।